আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মখলেসুর রহমান, সহকারী শিক্ষক গণিত, হিজুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়। আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। যদিও আজকে আমাদের ফাংশনের প্রথম ক্লাস আমি নিব। 4টা পর্ব আছে, তার মধ্যে প্রথম পর্বটা আজকে আমি শেষ করব। আজকে কি ফাংশন এবং ফাংশন কি সেটা সম্পর্কে, যদিও কোভিড-19 কারণে আমাদের ক্লাস হচ্ছে না, কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের সাথে আমাদের দেখা করার সুযোগ হয়েছে। যে চলো আমরা ক্লাসে যাই। আমি আশা করি আমার ক্লাস যে পর্বগুলো হবে, আমি আজকে তোমাদের ফাংশন কিভাবে হয় সেটা দেখাবো। এর পরবর্তীতে বিপরীত বা ইনভার্স ফাংশন, এরপরে একক এবং সার্বিক, আর বিভিন্ন সমীকরণ কিভাবে ফাংশন হয়, আর বিভিন্ন টাইপের যে সমীকরণগুলো থাকে সেগুলো কিভাবে নির্ণয় করা যায়। আমার আশা করি আমার এই লেকচার বা আমার যে ক্লাস তোমরা করবে ফাংশন সম্পর্কে ভীতি দূর হবে। ওকে, তাহলে আজকে আমরা আসি যে ফাংশন। যদিও আমি একটু উচ্চতর ক্লাস থেকে উচ্চতরের বই থেকে একটু বাইরে গেছি ফাংশন বোঝানোর জন্য, সেটা তোমরা একটু দেখলে বুঝতে পারবে ফাংশন আসলে কি। এই যে এখানে একটা দেখা যাচ্ছে ফাংশনের একটা আমি চিত্র আঁকছি। এ একটা এক্স এর বিভিন্ন মান, বি একটা বিভিন্ন মান পাওয়া গেছে, মানে এফ অফ মানে এফ মানে এ আর বি, মানে এর উপাদান x1 x2 x3 x4, বি এর উপাদান y1 y2 y3 4। এটা হচ্ছে এমন একটা সম্পর্ক যে আমাদের x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর ভিন্ন ভিন্ন যে মান পাওয়া যাবে সেটা ফাংশন। এটা আবার ভিন্নভাবে সংজ্ঞায়িত করতে পারে। আমি একটা ইংলিশ রাইটারের বই থেকে পড়ছি, সেটা আমি একটু লিখছি, তোমরা খেয়াল করো, আশা করি সেটা একটু ক্লিয়ার হবে। যদিও ইংলিশে লিখবো তবুও একটু মানে বোঝার সুবিধা হবে। তাহলে কি বোঝা যাচ্ছে যে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন মান আসবে। এখন আমরা মূল পর্বে আমরা ফাংশন এখন যাইনি, কিন্তু ফাংশনটা যে কি আমি প্রথমে ডায়াগ্রাম বা চিত্র দিয়ে আমি আগে দেখালাম। আশা করি পরে যে সংজ্ঞাগুলো দেব, বিভিন্ন ক্যাটাগরিতে সংজ্ঞা দেবো, সেটা তোমরা বুঝতে পারবে। আমি একটা লিখি এখন, যদিও সংজ্ঞাটা ইংলিশে হবে, তারপরও সম্পূর্ণ ক্লাস ইংলিশে নেওয়া তো যায় না। আমি যে কথাটা বললাম যে ইংলিশের সংজ্ঞাটা দেব, যেটা অন্য বইয়ের থেকে নেওয়া বা আবিষ্কার থেকে পড়ছি। আমি একটা কথা বললাম যে তোমাদের ইংলিশে ক্লাস নিয়ে যাবে। আসলে আমি ইংলিশে সম্পূর্ণ ক্লাসে পারি, বেশি ক্লাস 1 বা 6 থেকে এমএসসি পর্যন্ত আমার নেওয়ার অভ্যাস আছে, কিন্তু তারপরও আমি জাস্ট একটা সংজ্ঞা দেখাচ্ছি। এটা আদারওয়াইজ অন্য সংজ্ঞার মাধ্যমে, আদারওয়াইজ ডেফিনেশন, if x and y are related in such way that, মানে x আর y এর সম্পর্ক এমন ভাবে যে each value of x determines, মানে x এর determines exactly one value of y, then y is called a function of x. It is denoted by y equal to fx or y equal to বড় হাতের fx or fx আর থাকতে পারে। ঘটনা হচ্ছে এমন যে x আর y এমন ভাবে সম্পর্কিত যে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y x এর মানের জন্য y এর মান পাওয়া যাবে, নির্ণয় করা যাবে। সেটা হচ্ছে y কে বলা হবে ফাংশন। কার জন্য? x এর জন্য। যেটা আমি লিখলাম, যেটা আমি ইতিপূর্বে লিখলাম, এখানে যে সম্পর্কটা করছে সেটা ফাংশন। এটা হচ্ছে ফাংশন। এখানে x এর মানের জন্য সেটা f অফ x1 সমান y1, f অফ x2 সমান y2, এটা আমি বললাম। মাঝখান দিকে একটা সম্পর্ক, সেটা হচ্ছে ফাংশন। একটা কথা এখানে, শিক্ষার্থীরা অনেকেই বিভিন্ন প্রশ্ন বা করতে পারে, সেটা হচ্ছে যে ফাংশনটা আসলে এক্সটা কি। এখানে এক্স তো সম্পর্ক বলা হয়, তো এক্সটা কি। এখানে এক্সটা আসলে হচ্ছে তোমার স্বাধীন চলক। বলছে যে ইফ এক্স ইজ চেঞ্জ,
ইফ এক্স ইজ চেঞ্জ ইন্ডিপেন্ডেন্টলি, তাহলে স্বাধীনভাবে এক্স পরিবর্তন হতে পারে ভেরিয়েবল, দেন এক্স ইজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে এক্স হচ্ছে স্বাধীন চলক। তাহলে ওয়াই কি হবে? এখন প্রশ্ন হচ্ছে ওয়াইটা কি? ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্স কার উপর? দি ফাংশন ওয়াই গট এফ অফ এক্স, মানে এক্স এর মানের উপরে যেটা বের হয় সেটা হচ্ছে তাহলে অধীন চলক। তাহলে আমরা কি বলবো? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলতে পারি ওয়াই কে। আচ্ছা, এখন আমরা দেখবো যে ফাংশন তো আমরা সংজ্ঞায়িত করলাম, এবার ফাংশনে আমি বাস্তবিক কিছু রূপ দেখাবো, যেটা ফাংশনের ডোমেন এবং রেঞ্জ। আমি আগে বলেছি আজকে শুধুমাত্র ফাংশন পরিচয় করব এবং ফাংশন কি এবং কেন এর ব্যাখ্যাটা দিব। ফাংশন সাধারণত যে সমস্যাটা আমাদের হয় ফাংশন করতে গেলে, আসলে ফাংশন কি আমরা জানি না। অনেকে ফাংশন থেকে ভয় পায়, আসলে ভয় পাওয়ার কিছু নেই। আমি এটা এখন মুছে দিলাম। আমি এটা এখন মুছছি, এটাও আমি এখন মুছে দিলাম আপাতত, যেহেতু ফাংশনের কাজ করবো, সমস্যা নেই। পরিচয় পর্ব তো আমি আগেই দিয়েছি। ফাংশনটা কি আমি একটা উদাহরণ দিই। এখানে আমার বিভিন্ন উপাদান x4 x5 দ্যাট ইজ 5, এখানে হচ্ছে এখানে y1 y2 y3 y4 y5, এখানে এটা হচ্ছে ছেলে অথবা মেয়ে, মা এবং ছেলে উদাহরণ দিই আমি, মেয়ে, আর এখানে হচ্ছে মা। আমি বাস্তবিক পক্ষে যাই। বাস্তবিক পক্ষে এই যে এগুলা প্রত্যেকটা সন্তানের জন্য এক একজন মা আছে। প্রশ্ন হচ্ছে আমি যদি এখন এটা না দিই, এখন প্রশ্ন হচ্ছে তাহলে এটা কি হবে না ফাংশন? অফকোর্স এটা হবে, কারণ হচ্ছে দুইটা ছেলে অথবা মেয়ের জন্য একটা মা হতে পারে। মনে রাখতে হবে এক্স এর উপাদানগুলো অবশ্যই ভিন্ন ভিন্ন এবং সেটা এর সাথে কোনো না কোনো সম্পর্ক। প্রশ্ন হচ্ছে যে এটা তো একাধিক জায়গায় মিশতে পারছে, কিন্তু ছেলে বা মেয়ে এখানে একাধিক মা পাবেন, এটা কিন্তু ফাংশন আর হবে। আমরা প্রথমে কি সংজ্ঞায়িত করলাম যেটা ফাংশন হবে। এখন প্রশ্ন হচ্ছে ফাংশন হবে না কোনটা? বাস্তব জগতে আসে। বাস্তব জগতে বলতে আমি ডায়াগ্রাম বা চিত্রের মাধ্যমে দেখা x4, এখন যেটা এর সাথে যদি সম্পর্ক হয়, এর সাথে যদি হয়, তাহলে কি এটা ফাংশন হবে? ইম্পসিবল, কেননা x4 এর উপাদান কয়টার সাথে সম্পর্ক আছে? y2 y5, তাহলে ডেফিনেটলি হবে কয়টা? দুইটা মা হচ্ছে, তাহলে তো সেটা ফাংশন হবে না। এই হচ্ছে বাস্তব প্রমাণের ফাংশন। আর ফাংশনের আরো অনেক আছে, বিপরীত ফাংশন আছে, ওয়ান ওয়ান ফাংশন আছে, সার্বিক আছে, সেগুলো আমি দেখাবো। এখন ঘটনা হচ্ছে ডোমেন এবং রেঞ্জ কি। আমি সংজ্ঞার মাধ্যমে বুঝছিলাম এক্সটা হচ্ছে এমন ভাবে সম্পর্কযুক্ত যেটা হচ্ছে যে ফাংশন আমরা সংজ্ঞায়িত করেছি এফ অফ এক্স অথবা এফ অফ বড় হাতের যে কেউ হতে পারে, যেভাবে ডিনোটেড বা ডিফাইন করা যায় সেই আলোকে এক্সটাকে আমরা বলেছি ডোমেন। মানে ডোমেন মানে কি? কর্তৃত্ব, মানে যার অধীনে, মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা স্বাধীন চল। তাহলে এখানে কি? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ওয়াই। তাহলে এটা কি হচ্ছে? এটা কার সম্পর্ক? এটা ফাংশন সম্পর্ক, সেটাকে আমরা ফাংশন বলছি। সেটার অধীনে থাকতে হলে আমাকে কি হচ্ছে? তাহলে ওয়াই, ওয়াইটা কি? রেঞ্জ। এখন প্রশ্ন হচ্ছে যে ডোমেন এবং রেঞ্জ আমরা বুঝলাম, তাহলে এক্স এর মান হচ্ছে আমরা ডোমেন ধরি আর ওয়াই এর মানটাকে আমরা রেঞ্জ হিসেবে বিবেচনা করি। এখন কথা হচ্ছে কোডোমেন দেখি। কোডোমেন এখান থেকে দেখা যাবে। কোডোমেন আমি দেখাই, এটা আমি একটু করি, কোডোমেন আমি একটু দেখাই। কোডোমেন এবং রেঞ্জ কি? কোডোমেনটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ সার্বিক ফাংশনে একাধিকবার ব্যবহার হবে। তাহলে আমি এখন আসি, এই একটা গেল, আমি আবারও সেটা লিখি, নাই আমি সংখ্যা লিখি 1 2 3 4
500। এখানে আমি দিই, এখানে দিই, এখানে দিই 10 থেকে শুরু করি, 11, 12, 13, 14, 1 2 3 4 5 6, আর এখানে নিলাম হচ্ছে, এখানে হচ্ছে 4টা উপাদান, তাহলে ক্লিয়ার হবে। তাহলে এই ফাংশনের জন্য এটা হচ্ছে হুম হুম হ্যাঁ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই ফাংশনের অধীনে কি হবে আমার, ডোমেইন। এটা হচ্ছে ডোমেইন, আর এটা কি হবে, রেঞ্জ। রেঞ্জ। এখন আরো উপাদান আমি এখানে যদি নিই, সরি, আর উপাদান নিই 14, 15, n, তাহলে এগুলা কি হচ্ছে 1, আমাদের সম্পর্কটা কেমন হচ্ছে, 1 10, 2 11, 3 12, 4 13, 5 13, 6 12। তাহলে আমি আগে বলেছি যে দুইটা সন্তানের একটা মা হতে পারে, যেমন 3 12-র সাথে সম্পর্ক, 6 12-র সাথে সম্পর্ক, এটা হতে পারে। এখন প্রশ্ন আবার যেমন 4 13-র সাথে সম্পর্ক আছে, 5 13-র সাথে সম্পর্ক আছে, এটা ফাংশন। তাহলে এগুলা কি বলা হচ্ছে, যার সাথে যার এক একটা সম্পর্ক, সেগুলাকে কি বলা হচ্ছে, রেঞ্জ। রেঞ্জ বলা হচ্ছে। এই ডোমেনের অধীনে যেগুলো পাচ্ছে সেগুলো রেঞ্জ। একদম বাস্তব প্রমাণ, যেটা হচ্ছে শুধুমাত্র এক্স এর সাথে সম্পর্ক হচ্ছে, সেটি মাত্র রেঞ্জ বলা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কোডোমেনটা কি, অনেকেই এই ভুলটা করে থাকে যে কোডোমেন। কোডোমেনটা কি, কোডোমেন ম্যাক্সিমাম ছেলে বা মেয়ে বা শিক্ষার্থীরা এটা অনেকেই কোডোমেনটা ভুল করে। কোডোমেনটা হচ্ছে যে যদি রেঞ্জটা, কোডোমেন সবগুলা এখানে, কোডোমেনে যে 10 11 12 13 14 15 এগুলো সবগুলাই হচ্ছে কোডোমেনের অংশ। এই কোডোমেনের অংশ সার্বিক ফাংশনে আমি বলেছি যে সার্বিক ফাংশনে কিভাবে ব্যবহার হবে বা কেন হবে। সার্বিক ফাংশনের ক্ষেত্রে ব্যবহার হতে হলে অবশ্যই এই কোডোমেন যতগুলা হবে সবগুলা কিন্তু ডোমেনের রেঞ্জে থাকবে, অর্থাৎ রেঞ্জ আর কোডোমেন পরস্পর সমান, তাহলে কেবল সার্বিক হবে। অনেক সময় বইয়ে যে অঙ্কগুলো থাকে সাধারণত কোডোমেন নট দেওয়া থাকে, হাফ নট দেওয়া থাকে, তখন আর সার্বিক হয়ে দেখাতে ফাংশন সার্বিক দেওয়া আছে, রেঞ্জ হচ্ছে সার্বিক হচ্ছে না, রেঞ্জ হচ্ছে কোডোমেনের সমান হচ্ছে না বা কোডোমেন রেঞ্জের সমান হচ্ছে না, তখনই সে আর ফাংশনটা ধরতে পারে না, সার্বিক হয় না। এটা সমস্যা। সার্বিকটা অনেক ব্যাপক আলোচনা আছে, সার্বিকটা আমরা দুইভাবে দেখাবো আমি, সেক্ষেত্রে আলাদা। এখন যে আমরা ফাংশনগুলা যে ফাংশন হয় এবং তার ডোমেন এবং রেঞ্জ দেখাতে পারলাম। কোডোমেনটা কি, আমি কোডোমেনটা হচ্ছে সবগুলো উপাদান হয় যদি রেঞ্জের সমান হয়। রেঞ্জ এখানে করা আছে 1 2 3 4 5 6, এই 6টা উপাদান হলো রেঞ্জ, কিন্তু 4টার সাথে সম্পর্ক করেছে। যদি রেঞ্জ প্রত্যেকের সাথে সম্পর্ক করতে তাহলে আমার উপাদান সংখ্যা নয়, সম্পর্ক সবার সাথে করতে তাহলে রেঞ্জ আর কোডোমেন সমান হবে, তখন হচ্ছে স্বাভাবিক ক্ষেত্রে। এখন আমরা যেটা করব, কয়েকটা ডোমেন এবং রেঞ্জ যেগুলো সাধারণত নির্ণয় করা যায় বা কোন আকারে কেমন থাকে আমরা বের করতে হবে, সে সম্পর্কে আমি কয়েকটা পয়েন্ট বলবো যে আসলে কোনগুলা ডোমেনের অন্তর্ভুক্ত হবে, কোনগুলো হবে না, এবং কোন ফাংশন কিভাবে থাকলে নির্ণয় করতে হবে। আমি এখন দেখাবো সে সম্পর্কে। যে সকল ফাংশন আর কি, যে সকল ফাংশন এ 1 নম্বর পয়েন্ট, যে সকল ফাংশন, যে সকল এক্স এর যে সকল মানের জন্য a/0 আকারে নট 0, এ কখনোই 0 হবে না, সে সকল কখনোই, এ সকল মান কখনো ডোমেনের অন্তর্ভুক্ত হবে না।
কখনো ডোমেনের অন্তর্ভুক্ত হবে না। আর একটা ফাংশন যখন আসে আমাদের, যেমন আমরা ধরি এফ অফ এক্স, অথবা বড় হাতের এখানে আমি দিই, এটা ভিন্ন ফাংশন। এটা যখন আমরা থাকে তখন আমরা কি করি, বা আমি আলাদা আলাদা দিই, স্পেসিফিকভাবে দিলে পরে সুবিধা হবে। এটা যখন আমি দেব তখন এটা কি হবে, যখন এটা আমি করব তখন কি হবে, তখন হবে হচ্ছে উপরের যে এটা হবে তখন এইভাবে ধরতে হবে। লবের ক্ষেত্রে এইভাবে সমান হতে পারে, সেটা অসংজ্ঞায়িত হবে না জিরোর ভিতরে। আর এটা যখন হবে আমাকে অবশ্যই এফ অফ এক্স গ্রেটার দেন ধরতে হবে। সমাধান করে সে ভিন্ন আসতে পারে, কিন্তু এটা হবে এটা এই ক্ষেত্রে এই দুটা ফাংশন অবশ্যই ধরে নিতে হবে। আমাদের মাধ্যমিক পর্যায়ে যে ফাংশনগুলো আছে সাধারণত এইভাবে ধরা লাগে। আর যে সরলরেখা ফাংশন এবং রুটের ভিতরের যে ফাংশন আমি দেখালাম, এরপরে যে আলোচনা আমি করবো এরপরে রুটের ভিতরের ফাংশন তো আমি দেখালাম। এর পরবর্তীতে যে সরল আকারে থাকে, সমীকরণ আকারে থাকে, আমি সেই ফাংশনগুলা আগামী পর্বে দেখবো। আমার পর্ব হবে হচ্ছে 4টা, আমি বারবার বলছি পর্ব হবে 4টা। যাই হোক, তোমরা অবশ্যই করে এই যে এফ অফ এক্স বা এটা এর মান তোমরা একটু বাড়িতে একটু চেষ্টা করবে। এই ডোমেন এবং রেঞ্জ, আমি যেহেতু সরলরেখার ফাংশন, এটা মান এক্স আমি দিয়ে দিই 1 2 3 4, এই ফাংশনটার রেঞ্জ তোমরা বের করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আগামী ক্লাসে আমি তোমাদের হচ্ছে ফাংশনের ডোমেন এবং রেঞ্জ বের করার এই কৌশলদের ডোমেন রেঞ্জ বের করবো। আর বিপরীত ফাংশন এক ফাংশন এবং অন টু, অর্থাৎ অন টু ইংলিশ কথা, বাংলা কথা সার্বিক, এই সার্বিক ফাংশনটা আমি তোমাদের দেখাবো। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, ভালো থেকো। আল্লাহ হাফিজ।